ওকে, দেখো মাত্র 20 জন দিয়েছো তোমরা মক টেস্টটা। তার মধ্যে শর্মিষ্ঠা 7 পেয়েছো, প্রশান্ত 17, গিয়াসুদ্দিন 18, হরপ্রসাদ পেয়েছো 19, পার্থ 18, সুদীপ 16, চন্দন 14, অমিত 14, লোকমান তো মাত্র 4টে অ্যান্সার করেছে, মণিশঙ্কর 8, সুমন 9, তারপর অভিজিৎ 8, বিমান 8, এরপরে রয়েছে তোমার অরিন্দম 15 অ্যান্সার করেছো, মনীষ 7, রানা 10, মেরাজ 19টি সঠিক উত্তর করেছো, জয়দেব 14টি, 2 বাদ দিয়েছে পরীক্ষা হয়, আর টিএস মাত্র 7টি। ব্যাস এই হচ্ছে ব্যাপার। তার মানে মাত্র 19 জন তোমরা ই করেছো। চলো কোশ্চেনে যাই। দেখো প্রথম কোশ্চেন এরকম ছিল যে কিছু লোক একটি কাজ 30 দিনে করতে পারে, কিন্তু তাদের সঙ্গে 5 জন লোক যোগ দিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। শুরুতে কতজন লোক ছিল? তো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে বারবার শিখিয়েছি। 10 দিন আগে শেষ হচ্ছে, তাহলে 30 দিনের জায়গায় কত দিন হচ্ছে? 20 দিন। মানে 30 দিন টোটাল কাজটা করতে পারে, 10 দিন আগে শেষ হচ্ছে, তো 10 বিয়োগ হয়, আর নিচে 10টাই থাকে। তার সঙ্গে কী গুণ করতে হয়? যতজন লোক এক্সট্রা যোগ দিল, মানে 5 জন। বাস এইটুকু করলেই তো অ্যান্সার পাই। তোমাদের মনে আছে নিশ্চয়ই ফর্মুলা, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ, তাই না? এক্স কোনটা? যেটা টোটাল দিন সেটা এক্স, যতদিন কম লাগে সেটা ওয়াই, আর যতজন লোক যোগ দিচ্ছে সেটা এ। এই ফর্মুলাতে বসালে তো অ্যান্সার পেয়ে যায়। তার মানে উপরে আমরা পাবো 20, নিচে 10 ইন্টু 5, তার মানে হচ্ছে 10 জন, 10 দিন। 10 দিন আগে কাজটি, আগে 10 জন লোক ছিল আগে। ক্লিয়ার? নর্মালি করতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো। দেখো যদি নর্মালি করো, ধরবো এক্স জন ছিল, এরা করতে পারে 30 দিনে, আর 5 জন যোগ দিল, তার মানে এক্স প্লাস 5 জন, এরা করতে পারে 10 দিন আগে, মানে 20 দিনে। তো নিয়ম হচ্ছে এই দুটির গুণফল আর নিচের দুটির গুণফল সমান, তার মানে এক্স ইন্টু 30 সমান সমান এক্স প্লাস 5 ইন্টু 20। এবার এদিকে 0 এদিকে 0 কেটে দাও, বা 10 দিয়ে কেটে দাও, তাহলে এদিকে পড়ে থাকবে 3x, আর এদিকে 2 যদি ভেতরে গুণ করো তবে 2x প্লাস 10, তাহলে 2x তুলে নিয়ে আসলে x থাকবে, x সমান 10। এটা নর্মাল নিয়ম, কিন্তু এটা মনে রাখো সহজ জিনিস। এ বি এর থেকে 4 গুণ বেশি দক্ষ। দেখো প্রশ্ন দিয়েছে এ বি এর থেকে 4 গুণ বেশি দক্ষ, এজন্য একটি কাজ বি এ এর থেকে 60 দিন আগে শেষ করতে পারে। তাহলে একসঙ্গে কত দিনে কাজটি শেষ করবে? এটা নিয়ম হচ্ছে কি, কে দক্ষ বেশি? এ বেশি দক্ষ, তো এই যে এ বেশি দক্ষ, এর কত সময় লাগবে সেটা বের করার একটা শর্টকাট নিয়ম রয়েছে। নিয়ম কি না, যতদিন বেশি লাগে, 60 দিন দেখো কম বেশি, 60 দিন বেশি লাগে বা 60 দিন আগে শেষ করে কম লাগে, তো একে ভাগ করতে হবে 1 গুণ কম দিয়ে। তো 4 গুণ বলেছে মানে 3 গুণ দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাবে 20, তার মানে এ এর দিনটা লাগে 20। তাহলে তুমি অবশ্যই বি পেয়ে যাবে। বি কত পাবে? 80 পাবে, 60 দিন বেশি লাগবে, তাই না? এর তো 60 দিন কম লাগে, তাহলে বি এর 60 দিন বেশি লাগবে, মানে বি হয়ে যাবে 80। এটা তো আমরা সরাসরি পেয়ে যাই। তাহলে এ বি যদি আমরা পেয়ে যাই, তাহলে এ বি একসাথে কত দিনে করবে? কি করে বের করি? উপরে গুণ নিচে যোগ, উপরে 80 আর 20 গুণ হয়ে যাবে, নিচে 80 আর 20 যোগ হয়ে যাবে, কাটাকাটি করলে 16 অ্যান্সার আসবে। এটাই হবে উত্তর, অপশন সি হবে উত্তর। বুঝতে পারলে? যদি তুমি নর্মালি করতে চাও তাহলে কিভাবে করি? দেখো এ আর বি দুজন আছে, তো এ তো বেশি কাজ করে, সময় কম লাগবে, তো ধরবো এ এক্স, তাহলে বি এর লাগবে কত? বি এর লাগবে 4x, 4 গুণ বেশি লাগবে সময়। এবার এই যে এক্স দিন আর 4x দিন, এই দুটির মধ্যে পার্থক্য তো 60 দিনের, কারণ এ 60 দিন আগে শেষ করে, তার মানে এ আর বি এর মধ্যে 60 দিন পার্থক্য রয়েছে। তো বলো তো এখানে এক্স আর 4x এর মধ্যে পার্থক্য কত? এর মধ্যে পার্থক্য হচ্ছে 60 দিন, তো এটা 3x মানে 60 দিন, তাহলে এক্স এর মান কত হবে? 20 দিন, মানে এ পাবে তুমি 20 দিন। তাহলে এক্স এর মান যদি 20 হয় তো 4x এর মান কত হবে? 80। তাহলে এ বি তুমি যখনই পেয়ে গেলে তখন তুমি এই ফর্মুলাতে বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক? বার্ষিক 10% সরল সুদে কোনো মূলধন 3 বছরে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে 372 টাকা তো মূলধন। এর জন্য তোমাকে সূত্র মনে রাখতেই হবে, এর জন্য তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে। দুটো সূত্র হয়, একটা হচ্ছে মূলধন বের করা আর একটা হচ্ছে ডিফারেন্স বের করা। এখানে মূলধন বের করতে বলেছে, তো মূলধন সমান কি হবে? মূলধন সমান হয় তোমার ডিফারেন্স কত আছে? 372 টাকা ইন্টু
3 বার 100 গুণ হবে, অলওয়েজ 3 বার, ডিফারেন্স ইন্টু 100 কিউব বা 3 বার 100। নিচে কি হবে, নিচে হচ্ছে যে এইটা দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে তার বর্গ মানে আর স্কোয়ার মানে 100 ইন্টু 300 প্লাস আর বা 300 প্লাস 10%, তাহলে 310। আমি সূত্রটা লিখেও দিচ্ছি যাতে করে তোমাদের থাকে, ঠিক আছে। 310 হবে এখানে। সূত্রটা কি, সূত্র হচ্ছে পি সমান ডিফারেন্স ইন্টু 100 কিউব উপরে, নিচে হবে আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। তাহলে ডি মানে হচ্ছে এটা 372, আর আর 100 কিউব মানে 3টি 100 গুণ হলো উপরে, নিচে হবে আর স্কোয়ার মানে 10 স্কোয়ার 100, আর 300 প্লাস আর মানে 300 প্লাস 10 310, বাস এইটুকুই তো। কাটাকাটি করো, দেখো তুমি অ্যান্সার পাবে। 100 সঙ্গে 100 কেটে দাও, একটা এটা 10 দিয়ে কাটলে 31, এটা 10 দিয়ে কাটলে তুমি 10 পাবে। 31 দিয়ে এটা তুমি কেটে দাও, 31 একে 31 থাকে 6 62, 31 2 62, তাহলে থাকছে 12, 10-এর জন্য একটা শূন্য আর 100-এর জন্য আরও দুটি শূন্য, 12,000। অ্যান্সার হবে 12,000, অপশন সি হবে উত্তর। তো এটা মনে রাখার বিষয়, মনে রাখতে হবে। নেক্সট দেখো, এক ব্যক্তি স্থির জলে ঘন্টায় 5 কিমি বেগে নৌকা চালাতে পারে। স্রোতের অনুকূলে 40 কিমি যেতে সময় লাগে, স্রোতের প্রতিকূলে 40 কিমি যেতে তার 3 গুণ সময় লাগে, তো স্রোতের বেগ কত? এখানে একই দূরত্ব গিয়েছে, তাই দূরত্বটা আমাদের কোনো কাজে লাগে না, দূরত্বটা আমাদের কোনো কাজে লাগবে না। প্রতিকূলের দূরত্ব, অনুকূলের দূরত্ব দুটোই তো একই দূরত্ব, তো দূরত্ব আমাদের কাজে লাগবে না। তোমাকে সিচুয়েশনটা বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। দেখো স্রোতের বেগ চেয়েছে, তো স্রোত ধরে নাও এক্স, এক্স যদি স্রোত হয় তাহলে অনুকূলের বেগ হবে 5 প্লাস এক্স আর প্রতিকূলের বেগ হবে 5 মাইনাস এক্স, এটাই তো। এবার এটাতে সময়টা কি লাগে, 3 গুণ লাগে প্রতিকূলে, মানে অনুকূলে যদি 1 গুণ লাগে মানে 1 ঘন্টা যদি যায়, সেটা প্রতিকূলে লাগবে কত, 3 ঘন্টা। 1 ঘন্টায় যে দূরত্ব যাবে এ 3 ঘন্টায় সেই দূরত্ব যায়, তো 3 দিয়ে গুণ করলাম। এটা দুটোই তো দূরত্ব, আর এই দূরত্ব দুটি সমান। ব্যাপারটা বুঝলে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার বুঝেছি। বুঝে গিয়েছো? চলো, তো এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এখানে তুমি পাবে 5 প্লাস এক্স, আর এখানে 3 গুণ করলে 15 মাইনাস 3x। তো এই এক্স যদি, আচ্ছা মাইনাস 3x এদিকে আসলে প্লাস হয়ে যায় মানে 4x পাবো, আর 5 এদিকে আসলে মাইনাস হবে, 15 থেকে 5 বাদ দিলে আমরা পাবো 10। তো 4x মান 10, x এর মান কত হবে 10/4, 10/4 মান তো আড়াই হয়, তো স্রোতের বেগ হবে আড়াই, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এক ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করে, কিন্তু তবুও সে, আবার একটা ভুলে গেছো, এটা 33.13%, এইভাবে তো করেছো নাকি? হ্যাঁ স্যার এইভাবে। ঠিক করেছো, এটা 33.13% হবে, ঠিক আছে, এটা লাভ করে। তাহলে 1 কিলোগ্রাম ওজনের পরিবর্তে কত ওজন ব্যবহার করেছিল? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে বোঝো, লাভ হচ্ছে কত, 33.13%। 33.13% মানে 3/1 হয়, 3/1 হয়, তাই না? তাহলে তার কাছে মাল কত ছিল, তার কাছে মাল ছিল 4 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ লাভ হচ্ছে। জিনিসটা বুঝতে পারলে কিনা জানি না। ব্যাপার হচ্ছে কি, 100%-এর মধ্যে সে লাভ করছে 33.13%, এটা মানেই হচ্ছে 1/3, হ্যাঁ কি না? আমি শর্টকাট বলছি, তার আগে ব্যাপারটা বোঝো। মানে টোটাল 4 ভাগ, তার মধ্যে 1 ভাগ কম দিয়েছে, তবেই তো তার 3 ভাগের মধ্যে 1 ভাগ লাভ থাকবে। দেখো ব্যাপারটা বোঝো, তোমার কাছে আছে মোট 4 ভাগ, তুমি যদি 1 ভাগ কম দাও তাহলে তুমি দিচ্ছ 3 ভাগ, এই 3 ভাগে তোমার এই ভাগটা লাভ, 3 ভাগে তোমার 1 ভাগ লাভ, তাই না? তুমি কারণ এটা দিচ্ছ, যে এইটা তুমি দিচ্ছ 3 ভাগ দিচ্ছ, তো 3 ভাগ দিচ্ছ, তো যেটা দেবে তুমি তার উপরেই তো লাভ বের করে, তাই না? যেটা দাওনি তার উপরে তো লাভ বের করবো না। তো 3 ভাগে 1 ভাগ লাভ, তার মানে তার কাছে ছিল কত, মোট 4 ভাগ, তার মধ্যে 1 ভাগ লাভ। এই সিচুয়েশনটা যা বুঝতে পারছে, তার ক্ষেত্রে অঙ্কটি নর্মালে করে দেওয়া সম্ভব খুব ইজিলি। এবার দিয়েছে কত, 4 ভাগের মধ্যে 1 ভাগ লাভ যদি থাকে, তার মানে সে 4 ভাগের মধ্যে 3 ভাগ দিয়েছে, মাল দিয়েছে। এখানে তো এটাই বলেছে যে কত ওজন ব্যবহার করে, মানে কত গ্রাম মাল দিয়েছে। তো 4 ভাগের মধ্যে 3 ভাগ মাল দিয়েছে, তাহলে 1000 গ্রামের মধ্যে কত, বাস কাটাকাটি করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। 4-এর সঙ্গে 1000 কাটলে 250 হয়, তো 250 3 হচ্ছে 750 গ্রাম, এটাই হচ্ছে অ্যান্সার। এবার এর শর্টকাট ফর্মুলা কি, শর্টকাট ফর্মুলা হচ্ছে
এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এ এক্স ইন্টু 100। এটা করলে সবসময় অ্যান্সার পেয়ে যায়। এক্স মানে হচ্ছে যতটা লাভ। তো লাভ দেখো 33.13% লাভ, তো 33.13% উপরে থাকবে, নিচে 100 আর 33 পূর্ণ যোগ হয়ে যাবে, তো 133.13 নিচে আসবে ইন্টু 100। এবার এটা 33.13 দিয়ে কাটলে 1, সরি ভুল করছি, এইটাতে পাবো কত গ্রাম কম দিয়েছে, ঠিক আছে, এটা কতটা কম এটা পাবে তুমি, ঠিক আছে। এটা 33.13 দিয়ে কাটলে এটা 4 পাবে, 4-এর সঙ্গে 100 কাটলে, সরি 1000 কাটলে 250, এটা 1000 হবে, সরি 1000 গ্রামের মধ্যে, দেখছো বারবার ভুল হচ্ছে, তাহলে 250 গ্রাম কম দিয়েছে। 250 গ্রাম কম দিয়েছে মানে কত গ্রাম দিয়েছে? 750 গ্রাম। 750 গ্রাম দিয়েছে, ঠিক আছে। 1000 গ্রাম থেকে 250 গ্রাম কেটে দাও, 750 গ্রাম দিয়েছে। ফর্মুলাটা একটু তুমি যদি শুধরে নাও তাহলে তুমি একসঙ্গেও পেয়ে যাবে, কারণ সেটা সেম হয়, বারবার সেম হয়, ঠিক আছে। ওকে, ফর্মুলাটা আমি বলে দিই। চলো, যদি 250 গ্রাম বের করতে না পারো তাহলে সরাসরি যেটা বলছি সেটা করলেও কিন্তু তুমি পেয়ে যাবে 750 গ্রাম। আর এটা তুমি দেখবে, ঠিক আছে, আমি বলছি বলে যে বিশ্বাস করে নেবে তা না। এই ধরনের অঙ্ক বের করবে প্র্যাকটিস সেট থেকে, তারপর করার চেষ্টা করবে, দেখবে অ্যান্সার হয়ে গিয়েছে, ঠিক আছে। কতটা কম দিয়েছে বের করার নিয়ম হচ্ছে 100 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইন্টু, মানে যত গ্রামের মধ্যে কত, 1000 গ্রামের মধ্যে তো 1000 করো, ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। উপরে হবে 100, নিচে হবে 133.13, কারণ এক্স এর মান ওটা, ইন্টু 1000। চলো, এটা 33.13 দিয়ে কাটলে 4, এটা 33.13 দিয়ে কাটলে 3 পাবে, কাটাকাটি করলে দেখবে 750 পাচ্ছ। এটা সবসময় হয়, তো মনে রাখার বিষয় মনে রাখবে। নেক্সট, তাছাড়া প্রথমে যে ডিটা বললাম আমি, সেটা ধরে করবে, সেটাতেও খুব সহজ এবং ইজিলি বেরিয়ে যায়। দেখো বলেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি যদি ঘরটির ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ধরো এক্স আর প্রস্থ ওয়াই, তো ক্ষেত্রফল মানে তো এক্স ওয়াই এর গুণফল, এটাই তো 750, তাই না? তার মানে দুটি সংখ্যার গুণফল 750। আর দেখো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 বেশি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এক্স আর ওয়াই, এটার পার্থক্য হবে 5। এই জিনিসটা ডেটা যদি থাকে তো তুমি জাস্ট মিডল টার্ম করি আমরা, সেইভাবে করে নাও। দেখো 750কে ভেঙে দাও, এমন দুটি সংখ্যায় গুণ করলে 750 হবে আর বিয়োগ করলে 5 হবে, সেটা কত হয়? 30 দিয়ে কাটলে 25 হয়। তাহলে 30 আর 25 গুণ করলে 750, বিয়োগ করলে 5, তার মানে দৈর্ঘ্য হবে 30, প্রস্থ হবে 25। মিডিল টার্ম যেমন আমরা ভেঙে দিই সেরকম। তো ঘরটির লম্বা কত? লম্বা হচ্ছে 30, তো অ্যান্সার হবে অপশন ডি। যদি বলতো ঘরটির প্রস্থ কত, তাহলে হতো 25। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। চলো নেক্সট। কোনো সংখ্যার 20%-এর সঙ্গে সেই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল হয় 450। সংখ্যাটি কত? দেখো কোনো সংখ্যার 20% বলা আছে, আর ওই সংখ্যার এটা ভাগ দেওয়া আছে, 5 ভাগের মধ্যে 2 ভাগ। 5 ভাগের মধ্যে 2 ভাগ মানে কত পার্সেন্ট? 2/5 ভাগ মানে কত পার্সেন্ট? 40%। 40%, তাই না? তাহলে এখানে 20% আর এটা 40%, তাহলে মোট কত? 60%। এই 60%টা বলা আছে 450। তাহলে 1% কত হবে? 450/60। 100% কত হবে? 100 দিয়ে গুণ। 100% মানে টোটালটা। চলো কাটাকাটি করো, 15 4 60, এটা 15 30 পাবো আমরা, 4 দিয়ে এটা কাটলে আমরা পাই 25, তো 25 3 750 হচ্ছে। 30 আর 25 গুণ করলে তো 750 হয়, অপশন ডি উত্তর। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, চলো নেক্সট। একজন একই দামে দুটি টিভি কিনলো, প্রতিটির জন্য 12,500 টাকা ধার্য করলো। প্রথমটি 8% কমিশন দিয়ে বিক্রি করলে তার 15% লাভ হয়। দ্বিতীয়টি যদি 11,200 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের কত টাকা লাভ হবে? দেখো ব্যাপারটা বোঝো, দুটি একই দামে কিনেছে, তো ক্রয় মূল্য প্রথমে আমাকে বের করতে হবে। এর ক্রয় মূল্য কী করে বের করব? ধার্য মূল্য বলা আছে 12,500। প্রথমটিতে কি হয়েছে? 8% কমিশন দেয়। 8% কমিশন দিলে থাকে কত? 92%-এ বিক্রি, আর 15% তবুও লাভ হয়, মানে 115%-এ বিক্রি করেছে। এটা হচ্ছে তুলনা করবে, যদি 100% ক্রয় মূল্য হয়, কি বলে ধার্য মূল্য হয়, তাহলে 92% হচ্ছে বিক্রি, 8% ছাড় দিয়েছে। আর লাভেরটা হচ্ছে যদি 100% আমার কেনা দাম হয় তাহলে 115-তে বিক্রি।
ঠিক আছে? তো এখানে এই দুটি নেওয়ার দরকার না, দুটি নিলেও সে একই হবে, চারটি নিলেও সে একই হয়। দেখো ক্রয় মূল্য কম তবেই তো লাভ হয়, তাহলে বলো এর মধ্যে কমটা উপরে যাবে, প্রথম যে ঘিরে রেখেছি 92 উপরে যাবে, নিচে 100 আসবে, ইন্টু এখানে দেখো লাভ বলেছে, লাভ 15% লাভ হয়, তাহলে যেটা বিক্রি হয়েছে সেটা বেশি দাম, কম দামটা কি হবে, 100 কমটা উপরে যাবে, নিচে বেশি আসবে। কেন? কারণ ক্রয় মূল্য তো কম হবে, তো কমটা উপরে যাবে। এবার হবে কি, এই 100 কেটে যাচ্ছে, তো এটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কোনো প্রয়োজন হয় না। যদি শর্টকাট বুঝতে চাও তো কোনো প্রয়োজন নেই এই 100 দেওয়ার, আমরা সরাসরি 92 ডিভাইডেড বাই 115 করে দিলেই অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, দেখো ব্যাপারটা বোঝো। ক্রয় মূল্য কীভাবে বের করবে, ধার্য মূল্য 12,500 দেওয়া আছে, তার সঙ্গে গুণ করবে, কি গুণ করবে, একটা 8% ছাড় দিয়েছে মানে 92, আর একটা 15% লাভ মানে 115, কোনটা উপরে যাবে, যেহেতু ক্রয় মূল্য কম, ধার্য মূল্য থেকে ক্রয় মূল্য কম, তাই কমটা উপরে দাও, নিচে বেশি, বাস এটুকু বললেই ক্রয় মূল্য পেয়ে যাই আমরা। ঠিক আছে, ও বাবা কাটাকাটি করতে হবে তো, একটু কঠিন হবে। চলো 5 দিয়ে কাটলে এটা পাই 23, এটা 5 দিয়ে কাটলে আমরা পাই 2500, 23 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে না। এটা 92 কে কাটলে স্যার 4 হবে উপরে, 92 কে যদি 23 দিয়ে ভাগ করি 4 আসবে। ওকে, এটা যাচ্ছে, সরি, থ্যাংক ইউ। চলো 4 আসছে, তাহলে আমি ক্রয় মূল্য কি পাবো, 25 4 100, তার মানে 1000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার দেখো দুটোই তো ক্রয় মূল্য সমান, তাই না, এখানে তো একই দামে দুটো কিনেছিল, তাহলে এটাতে 15% লাভ হয়েছে প্রথমটাতে, প্রথমটা কিনেছে 10,000, এটাতে 15% লাভ, আর দ্বিতীয় কিনেছে 10,000, সেটা কততে বিক্রি সেটা সরাসরি বলা আছে, তাই না, এটা বিক্রি হয়েছে 11,200 টাকায়। তো বলো এই যে 15% লাভ, তার মানে কত, 150 টাকা লাভ হবে, হ্যাঁ কি না, 1,500 টাকা, 1,500 টাকা লাভ। তো এখানে আমি সরাসরি পেয়ে যাচ্ছি 1,500 টাকা লাভ, এখানটায় কত লাভ হয়েছে, 1,200 টাকা, এটাতে 15% লাভ হয়েছে, তার মানে 1,500 টাকা লাভ, আর এটা কততে বিক্রি হয়েছিল, 10,000 টাকায় কিনে 11,200 টাকায় বিক্রি, তার মানে 1,200 টাকা লাভ, তাহলে টোটাল লাভ হচ্ছে কত, 2,700 টাকা, টোটাল লাভ 2,700 টাকা। কত টাকার মধ্যে, 20,000-এর মধ্যে, কারণ দুটোতে 20,000 দাম, টোটাল 20,000-এ লাভ হচ্ছে 2,700, তাহলে 100-তে কত, দেখো উপরে 4টি শূন্য, নিচে 4টি শূন্য কেটে দাও, 27কে 2 দিয়ে ভাগ করলে 13.5 হয়, এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল, হ্যাঁ কিনা বলো, আমি না বোঝা বলে আরেকবার করবো। হ্যাঁ স্যার বোঝা গেছে, এটা খুব লেন্দি হয়ে গেছে, একটু লেন্দি হয়ে গেছে, শর্টকাট মোটের উপরে কত লাভ, 1000 টাকা তো ক্রয় মূল্য তো বের, ক্রয় মূল্য বের করতেই হচ্ছে, না হলে তুমি দ্বিতীয় লাভটা তো কি করে বের করবে, মাইনাস প্লাস করতেই হবে। করতেই হচ্ছে, কিছু করার নেই। নেক্সট, একটি দ্রব্যের বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 12%-এর সমান, আবার বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% অপেক্ষা 90 অধিক হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো দুটো মূল্য দেওয়া আছে, তো আমি একটা প্রথমে ক্রয় মূল্য দেবো, অঙ্কটি বোঝো ভালো করে, আর একটা বিক্রয় মূল্য। দেখো কি বলেছে, ক্রয় মূল্যের 12%, আচ্ছা ক্রয় মূল্য যদি 100x ধরে নিই, তাহলে এর 12% হবে 12x, 12% হবে 12x, তো কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ক্রয় মূল্যের 12% সেটা কত, সেটা বিক্রয় মূল্যের 10%, তাহলে এই যে 12x এটা তো ক্রয় মূল্যের 12%, সেটাই হবে বিক্রয় মূল্যের 10%। আচ্ছা এটা যদি বিক্রয় মূল্যের 10% হয়, তাহলে বিক্রয় মূল্যের 100% কত, 120x, 120x একদম। এবার দেখো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, দেখো ব্যাপারটা ক্লিয়ার, দেখো ক্রয় মূল্যের 10% হচ্ছে 12x, এই 12% হচ্ছে 12x, আর বিক্রয় মূল্যের 10% হচ্ছে 12x, তাই না, তার মানে ক্রয় মূল্য 100x হলে বিক্রয় মূল্য হবে 120x, এটা বিক্রয় মূল্য হবে, এটা 12% আর এটা হচ্ছে বিক্রয় মূল্যের 10%। এবার কি বলা আছে, বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% অপেক্ষা 90 অধিক, এই যে বিক্রয় মূল্য না 120, এর 16%, 120x এর 16% মানে 16 ডিভাইডেড বাই 100, এটা ক্রয় মূল্যের 18% থেকে 90 বেশি, তাহলে ক্রয় মূল্যের 18% কত হবে, ক্রয় মূল্যের 18% তো 18x হবে, কারণ ক্রয় মূল্য তো 100x, এর 18% 18x হবে, এই দুটির মধ্যে পার্থক্য বলেছে 90, এটাতে 90 বেশি আছে, বাস এখান থেকে আমাদের উত্তর পেয়ে যাবো আমরা। চলো কাটাকাটি করি,
এটা 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, আর যাচ্ছে না তো রেখে দাও। 5 আমাদের লসাগু হবে, এটা হচ্ছে 16 6 96, তার মানে পাবো 96x মাইনাস এখানে 18 আছে, নিচে কিছু নেই মানে 1, এটা 18 5 90x হবে, সমান সমান হচ্ছে 90। 96 আর 90 বিয়োগ করলে 6x হয়, 6x সমান কত হবে 90 ইন্টু 5, এর নিচের 5টা ওদের গুণ হয়ে যায়, 6 এর সঙ্গে 90 কেটে দাও, কত 15, 15 6 90, তার মানে x এর ভ্যালু কত 75, 15 5 হ্যাঁ 75, x এর ভ্যালু 75। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য তো 100x ছিল, ক্রয় মূল্য ছিল 100x, তার মানে 100 ইন্টু 75, তার মানে 7500 টাকা। এটাই তো উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। অঙ্কটা খুব সুন্দর ছিল, অঙ্ক বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে স্যার। বলো স্যার বলো। বলছি স্যার এই সিটিআইএস কি জায়গাটা একটু স্যার আরেকবার বলে দিবেন? ওকে, দেখো ব্যাপারটা সিচুয়েশনটা বোঝো, যে যেমনটা বলেছে তোমাকে সেমনটা করতে হবে। দেখো বলেছে কি বিক্রয় মূল্যের 10% আর ক্রয় মূল্যের 12% সমান, হ্যাঁ কি না? প্রথম লাইনে কি বলেছে, বিক্রয় মূল্যের 10% আর ক্রয় মূল্যের 12% সমান। তো ক্রয় মূল্যের 12% কত, ক্রয় মূল্য যদি 100x হয় তাহলে 12% কত হবে, ক্রয় মূল্যের 12% 12x। এবার এইটাই, এই যে 12x 12%, এটাই কার সমান, বিক্রয় মূল্যের 10%-এর সমান। তার মানে এই 12xটা বিক্রয় মূল্যের 10%। তো 12x যদি 10% হয় বিক্রয় মূল্যের, তাহলে পুরো বিক্রয় মূল্যটা কত, মানে 100% কত, 10% 12 হলে 100% 120 হবে। এটা যদি বিক্রয় মূল্যের 10% হয়, বিক্রয় মূল্যের 10% যদি 12x হয়, তাহলে 100% হবে কত, 120x, 10 গুণ হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো, ওকে চলো নেক্সট। একজন চা ব্যবসায়ী 120 টাকা কেজি দরে 50 কেজি আসাম চায়ের সঙ্গে 200 টাকা কেজি দরের 30 কেজি দার্জিলিং চা মিশিয়ে 162 টাকা কেজি দরে বিক্রি করেন, তো শতকরা লাভ কত হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা কোয়ান্টিটি রয়েছে, পরিমাণ যেটা রয়েছে, সেটা তুমি ছোট করতে পারো। মানে দেখো একটা 50 কেজি মেশাচ্ছে আর একটা 30 কেজি, তো তুমি 50 কেজি আর 30 কেজি না মিশিয়ে 0 0 কেটে দাও, তুমি একটা 5 কেজি আর একটা 3 কেজি মেশাও, একই জিনিস, ঠিক আছে? তাহলে প্রথমটা 5 কেজি মেশাবো, 120 টাকা করে কেজি, 5 কেজি, তো 5 কেজির দাম হবে এটা, প্লাস দ্বিতীয়টা 200 টাকা কেজি, কত কেজি, 3 কেজি মেশাচ্ছি, 3 দিয়ে গুণ এটা, তাহলে 5 কেজি একটা পেলাম, একটা 3 কেজি পেলাম, 8 কেজির দাম পেলাম টোটাল, এটা 8 দিয়ে ভাগ করলে 1 কেজির দাম পেয়ে যাব, তাই না? 8 দিয়ে ভাগ করলে 1 কেজির দাম পেয়ে যাব। দেখো 8-এর সঙ্গে তুমি যদি 120 কাটো 15 পাবে, আর 8-এর সঙ্গে 200 কাটলে তুমি 25 পাবে, তার মানে 15 5 75, আর এটা হচ্ছে 75, মোট 150 টাকা হবে। আচ্ছা বেশ, এভাবে যদি না বুঝতে পারো নর্মালি করি, নাহলে না না সবার সবার জন্য করতে হবে, সবার জন্য করতে হবে 150 টাকা, ঠিক আছে? তুমি গুণ থাকলে যে কোনো একটা কাটতে পারবে, যোগ আছে মানে দুই পক্ষ তোমাকে কাটতে হবে, ঠিক আছে? যোগ থাকলে দুই পক্ষ কাটতে হয়। দেখো এটা হচ্ছে কি 12 5 60 মানে 600 টাকা, প্লাস এটা 2 3 সমান এটাও 600 টাকা, একে 8 দিয়ে ভাগ করব, তো 1200 টাকাকে 8 দিয়ে ভাগ করলে 150 টাকা হয়, উপরে তো 1200কে 8 দিয়ে ভাগ করলে 150 টাকা হয়, ঠিক আছে? তো 150 টাকা দাম। এখন বলছে যদি আমি 162 টাকায় বিক্রি করি, তো 150 টাকার মাল যদি 162 টাকা বিক্রি করো, তোমার 12 টাকা লাভ থাকবে, তাহলে আমরা বলতে পারি 150 টাকাতে লাভ হবে 12 টাকা, 100 টাকায় কত, কাটাকাটি করে দাও, কত পাবো তো আমরা, 150 টাকায় 12 টাকা, 100 টাকায় 8 টাকা, 8%, এটা লাভ থাকবে মানে প্লাস 8, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা বলেছে একটি পরীক্ষায় দেখা গেল আবেদনকারীর 5% অযোগ্য ছিল এবং যোগ্য প্রার্থীদের 95% সাধারণ জাতির অন্তর্ভুক্ত। যদি 4275 জন যোগ্য প্রার্থী অন্যান্য জাতির অন্তর্ভুক্ত হয়, তাহলে কত সংখ্যক প্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিল? দেখো এই যে 4275 জন, এটা কত, এটা যোগ্য প্রার্থী অন্যান্য জাতি, তাহলে সাধারণ, এটা তার মানে 15%। দেখো সাধারণ যে জাতি সেটা হচ্ছে 85%, সাধারণ জাতি হচ্ছে 85%, তাহলে
তাহলে অন্যান্য জাতি হবে 15%, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এই যে 4275 এটা 15%-এর সমান, তো 15 দিয়ে ভাগ করে দাও 1%, 100 দিয়ে গুণ করে দাও 100% পেয়ে যাবে। এই যে 100% পেলাম, এটা যোগ্য প্রার্থী পেলাম শুধু। যোগ্য প্রার্থীদের মধ্যে সাধারণ জাতি আর অন্যান্য জাতি পেলাম। এটা যেটা পেলাম এটা টোটাল হচ্ছে যোগ্য প্রার্থী। এবার কি বলেছে, আবেদন টোটাল আবেদনকারী নয়, এবার বলছে আবেদনকারীর 5% অযোগ্য ছিল। তার মানে যোগ্য কত ছিল? 85%। এটা যোগ্য ছিল, এটা 85%। তাহলে একে 85 দিয়ে ভাগ করে দাও 1% পাবে, 100 দিয়ে গুণ করে দাও, সরি 95%, সরি যোগ্য প্রার্থী 95 না, 5% অযোগ্য, 5% অযোগ্য মানে যোগ্য হচ্ছে 95। এই যে গোল করে ঘিরেছি এটা যোগ্য, তার মানে এটা 95। তাহলে 95 দিয়ে ভাগ করলে 1%, 100 দিয়ে গুণ করলে 100%, মানে টোটাল প্রার্থী পেয়ে যাবো। ব্যাপারটা বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। সবসময় মনে রেখো পার্সেন্টেজ মানে হচ্ছে যেটা টোটাল আছে তোমার কাছে। তোমার কাছে ধরো 500 টাকা আছে, তার যদি 100% বলি তো সেটা 100% 500 টাকায় হবে। কিন্তু আমার কাছে আছে 250 টাকা, তো আমার 100% কত? আমার 100% সে 250 টাকা। এটা আমার 100%, এটা তোমার 100%, তাই না? এবার যোগ্য অযোগ্য যদি বাদ দেয় তাহলে যেটা যোগ্য পড়ে থাকে সেই যোগ্যটাও কিন্তু এখন 100%। ব্যাপারটা বুঝতে পারছো? কি বললাম বুঝতে পারলে? ধরো টোটাল টোটাল ধরো 200 জন আছো, যোগ্য অযোগ্য মিলিয়ে 200 জন, এর মধ্যে 5% অযোগ্য, তো 5% যদি বাদ দাও মানে 10 অযোগ্য, তাহলে যোগ্য কত? যোগ্য হবে 190। এবার শুধু যদি যোগ্য দেখি তো যোগ্য এদের মধ্যে যদি আমি বলি 50%, যোগ্যদের মধ্যে 50%, তাহলে কি তুমি টোটালের মধ্যে 50% বের করবে? না, এদের 50% বের করবে, তাই না? অযোগ্যদের 50% মানে এটা হবে। টোটালের 50% বলে তখন 200-র 50% বের করতাম। তো ব্যাপার হচ্ছে যেটা থেকে যায় সেটাই কিন্তু 100% ধরতে হয়। তো এখানে অঙ্কে এই জিনিসটা যারা বুঝবে না তাদের কিন্তু অঙ্ক অ্যান্সার করা খুব মুশকিল। একবার 85-15 আবার 195 আনলাম কেন? প্রথমে এই যে 85-15 এটা শুধুমাত্র যোগ্যদের জন্য আমি করছি। যোগ্যদের মধ্যে 85% সাধারণ আর 15% অন্যান্য জাতি দিয়ে যেটা পেলাম এটা টোটালটা যোগ্য পেলাম এইটুকু, ঠিক আছে? এটুকু যোগ্য। এবার টোটাল আবেদনকারীর মধ্যে যদি দেখি তাহলে যোগ্য হচ্ছে 95, মানে এইটা হচ্ছে 95 যোগ্যদের যোগ্য এটা, আর 5% অযোগ্য। তাহলে এটা যোগ্য যদি হয়, এটা যদি 95% হয়, 95 দিয়ে ভাগ 1%, 100 দিয়ে গুণ করলে 100%, মানে টোটাল পেয়ে যাবো। চলো কাটাকাটি করো, দেখবে অ্যান্সার চলে এসছে। কি দিয়ে কাটবে? আচ্ছা সব কেটেই যাবে যেহেতু পূর্ণ সংখ্যা আছে, 15 দিয়ে কেটে দাও। 15 দিয়ে কাটলে 15 2 30 থাকছে 12, 127, 15 8 120 থাকে 7 75, 15 5 75। আচ্ছা এটা 5 দিয়ে কাটলে কত পাবে? 19। এটা 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 5 7 35 57, 19 দিয়ে 57 কাটলে 3। তাহলে 3 আছে আর দুটি 100 আছে, দুটি 100 মানে 4টি শূন্য হয়ে যাবে, 30,000 অ্যান্সার অপশন এ। নেক্সট, একটি নল। অঙ্কটা বুঝিয়ে দেন। বোঝালাম তো ভাই, কোথাও আমি তো চেঁচিয়ে চেঁচিয়ে 2বার বোঝালাম, আবার কি বোঝাবো? বলছি স্যার। হ্যাঁ বলো স্যার বলো। যে এই অঙ্কটা প্রথমে 100% মানে 100 ধরে নিয়েছিলাম, তারপরে মানে 95 আসলো না, হ্যাঁ 95 এর 80% মানে 15%। কিন্তু সেটা তোমার দশমিক চলে আসবে, খুব মুশকিল হয়ে যাবে, ভগ্নাংশ চলে আসতে পারে। ই করে নিয়ে মানে দশমিকটা ভগ্নাংশে রেখে দিচ্ছি, যেহেতু কাটাকাটি করতে হবে হ্যাঁ ওর আরাম থেকে ঠিক আছে। আর এই ব্যাপারটা বুঝলে যেটা আমি এটা বললাম এখানে, হ্যাঁ এটা বুঝতে পেরেছি। এটা আমি পেছন দিক থেকে ফিরে যাচ্ছি, পেছন দিক থেকে লাস্টে ফিরে যাচ্ছি, বাস এটাই ব্যাপার, তাই না? হ্যাঁ স্যার। দুটি নল এ ও বি চৌবাচ্চা যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় পূর্ণ করে। সি নল দ্বারা চৌবাচ্চাটি 25 ঘন্টায় খালি হয়। শুরুতে 3টে নল একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা পরে তৃতীয় নল বন্ধ করা হলো, তাহলে সময় কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো পুরো সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এই 10 ঘন্টা চলেছে, 3টি নলই কিন্তু 10 ঘন্টা চলেছে। এ নল এ ভর্তি করে 15 ঘন্টায়, বি নল এ ভর্তি করে 20 ঘন্টায়, আর সি নল এ খালি করে 25 ঘন্টায়। লসাগু কত হবে? 300। 300 300, ওকে।
তাহলে 15, 300কে 15 দিয়ে ভাগ করলে এ পাবো মানে 20, 20 দিয়ে ভাগ করলে 15 পাবো বি, আর 25 দিয়ে ভাগ করলে 12 পাবো, সেটা হবে সি। মাইনাস। এবার তিনজনে যদি 1 ঘন্টা চলে তাহলে কত পূর্ণ হবে? 20 আর 15 পূর্ণ হবে 35, সেখান থেকে 12 বিয়োগ যাবে, তার মানে 23, তাই তো? 23 পূর্ণ হবে। হ্যাঁ স্যার। 10 ঘন্টা যদি যায়, এরা 10 ঘন্টা চলেছে 3টি, 1 ঘন্টায় 23 পূর্ণ করে, তাহলে 10 ঘন্টায় কত পূর্ণ করবে? 10 ঘন্টায় পূর্ণ হবে 230। এটা পূর্ণ হয়ে গেল। তাহলে বাকি থাকে কত? টোটাল 300, এর মধ্যে 230 আমার পূর্ণ হয়ে গিয়েছে, তাহলে বাকি থাকে আর 70। এইটা কে পূর্ণ করবে? এবার সি নল বন্ধ করে দিলে শুধু এ আর বি নল। তো এ আর বি কত করে এক ঘন্টায়? 35। 20 আর 15 35 করে 1 ঘন্টায়। 1 ঘন্টায় যদি 35 করে তাহলে 70 করতে কত সময় লাগবে? 2 ঘন্টা। 2 ঘন্টা। 2 ঘন্টা। তাহলে কতক্ষণ লাগলো টোটাল? প্রথমে লেগেছে একসঙ্গে 10 ঘন্টা, আর এ বি নিয়েছে 2 ঘন্টা, তার মানে মোট 12 ঘন্টায়। টোটাল 12 ঘন্টা। অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সহজ ছিল। চলো নেক্সট। দুটি নল 20 ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তলদেশ নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? মানে বন্ধ করতে হবে কোন এক জায়গায়। কি করে বের করবো? ভালো করে একই সিচুয়েশন ভালো করে বোঝো। এ 20 মিনিটে পূর্ণ করে, বি 30 মিনিটে পূর্ণ করে, আর সি এ খালি করে 60 মিনিটে, 1 ঘন্টায় মানে 60 মিনিটে। তো লসাগু হচ্ছে 60, মানে টোটাল জল ধরে 60 ধরে নাও, 7 ইউনিট। তো 20 দিয়ে ভাগ করো, এ করে 1 মিনিটে 3 পূর্ণ, এটা বি করবে 2, আর সি করবে 1 -1। এবার দেখো টোটাল যদি আমরা দেখি, কিছুক্ষণ পর বন্ধ করা হয়েছে, নলটি 14 মিনিটে পূর্ণ হয়েছে। দেখো সি নল বন্ধ করা হয়েছে, তলদেশের নলটি বন্ধ করা হয়েছে, তার মানে প্রথম নল দুটি বন্ধ করা হয়নি, কখনোই বন্ধ করা হয়নি, তাই না? তার মানে প্রথম নলও 14 মিনিট চলেছে, দ্বিতীয় নলও 14 মিনিট চলেছে। আচ্ছা, এই দুটি নল 1 মিনিটে কত করে? 5। তাহলে 14 মিনিটে কত করেছে? 14 মিনিটে পূর্ণ করবে 70। কিন্তু জল তো ধরে মাত্র 60 জল ধরলে তো পূর্ণ হয়ে যায়, 70 পূর্ণ করার তো দরকার নেই। কিন্তু তবু 70 পূর্ণ করতে হয়েছে, কেন? কারণ জল বেরিয়েছে, জল বেরিয়ে গিয়েছিল। দেখো কতটা জল বেরিয়ে গিয়েছে, পূর্ণ করতে গেলে জল কতটা বের করতে হবে? 10 জল বের করতে হবে। তার মানে এই জল যে 10 বের হয়েছে, সেটা কে করেছে? এই মহান ব্যক্তিটা জল বের করেছে 10। সে কত পারে? 1 মিনিটে তো 1 বের করতে পারে, তাহলে 10 বের করতে তার কত সময় লেগেছে? 10 মিনিট। 10। তার মানে এই সি নল 10 মিনিট চলেছে, দিয়ে 10 বের করার পর ওকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে সি নলটা 10 মিনিট পরে বন্ধ করা হয়েছিল। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কেউ আছো যার কোনো ডাউট আছে? না স্যার, কোনো ডাউট নেই। ওকে। 40 মিনিটে একটি বৃত্তাকার পথ 8 বার পাক ঘুরতে পারা যায় যদি ওই বৃত্তের ব্যাস পূর্বের থেকে 10 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে নতুন বৃত্তাকার পথে পূর্বের গতিবেগের 1 পাক ঘুরতে কত সময় লাগবে? দেখো একটা জিনিস মনে রাখো, এখানে দেওয়া আছে কি, ব্যাসটা 10 গুণ করা হয়েছে। ব্যাস 10 গুণ যদি হয়, তাহলে পরিধি কি হবে? পরিধিও 10 গুণ হয়ে যাবে। পরিধি 10 গুণ হয়ে যাবে। যদি ব্যাস 10 গুণ হয়, পরিধিও 10 গুণ হয়ে যাবে, এটাই নিয়ম। এবার ব্যাপার হচ্ছে, আগে 40 মিনিটে 8 পাক দিত, তার মানে 1 মিনিটে 1 পাক দিতে কত মিনিট লাগতো? 5 মিনিট। 40 মিনিট 8 পাক, তাহলে 1 পাকে 5 মিনিট লাগতো। 1 পাকে 5 মিনিট লাগতো। এখন যদি পরিধি 10 গুণ হয়ে যায়, মানে রাস্তা যদি 10 গুণ হয়ে যায়, তো সময়ও 10 গুণ লাগবে, মানে 50 মিনিট লাগবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার একটা জিনিস, একটা প্রমাণ করার ব্যাপার আছে যে পরিধি 10 গুণ হবে কিনা, এটাই তো ব্যাপার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, ধরো ব্যাস 14 ধরছি, কারণ 7 দিয়ে ভাগ যাবে, তার জন্য আমি 14 ধরছি, ঠিক আছে? ধরো ব্যাস হচ্ছে 14, তাহলে ব্যাসার্ধ 7। 14 ব্যাস হলে পরিধি কত হবে? 2 × পাই
ইন্টু আর, আর মানে 7, 7 7 কেটে গেলে 44, হ্যাঁ কি না? এটা হচ্ছে পরিধি। আচ্ছা ব্যাস যদি দ্বিগুণ করে 10 গুণ করে দাও, তো ব্যাস হয়ে যাবে 140, 10 গুণ, তাহলে ব্যাসার্ধ হবে 70, পরিধি কত হবে 2 ইন্টু পাই ডিভাইডেড বাই আর, আর মানে 70, ব্যাস অর্ধেক হয়ে যায়, ব্যাসের থেকে ব্যাসার্ধ অর্ধেক হয়, কাটলে কত হচ্ছে সেই 10ই পাচ্ছি, তাহলে এটা 44 আর এটা 10, তাহলে কত হচ্ছে 440, 10 গুণ হয়ে গেল না পরিধি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবারে 44 যেতে 5 মিনিট, তাহলে 440 যেতে 50 মিনিট লাগবে। 44 যেতে 5 মিনিট, 440 যেতে 10 গুণ লাগবে, 50 মিনিট। কিন্তু এসব জিনিস তো জেনে লাভ নেই, আমার এটুকু জানি যে যদি পরিধিতে ব্যাস বা ব্যাসার্ধ বলে, সেখান থেকে পরিধি মানে একই একই হয়, ঠিক আছে? ব্যাস 10% হলে বেড়ে গেলে পরিধিও 10% বেড়ে যায়, ব্যাসার্ধ 10% বাড়লে পরিধিও 10% বেড়ে যায়, ঠিক আছে? তো এগুলো জেনে রাখা ভালো। ক্ষেত্রফল বললে তখন আলাদা হতো, স্কোয়ার হতো। নেক্সট, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 672 টাকা ও 3 বছরে 714 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? দেখো ব্যাপার হচ্ছে যদি 1 বছর পার্থক্য বলে, তাহলে প্রথম বছরটাই আসল হয়ে যায়, আর এদের পার্থক্যটাই সুদ হয়ে যায়। যদি 1 বছর বলে, 1 বছরের যদি পার্থক্য বলে, কেন? কারণ দ্বিতীয় বছরে আসল এবং সুদ মিলে টোটালের উপরেই সুদ পায়, তো এটার উপরেই সুদ পাবে, তাই না? তাহলে আসল কি আছে? আসল হচ্ছে 672, সুদ কত হবে? এই দুটির বিয়োগ 28 আর 14, 42 টাকা, এটাই হবে সুদ। আর সময়টা কি 1 বছর, পার্থক্য তো 1 বছরে না, 2 বছর থেকে 3 বছরে যখন সুদ পাবে তখন এটার উপরে সুদ পাবে, 1 বছরের জন্য সুদ পাচ্ছে। তো সুদের হার বের করার নিয়ম কি? সরল সুদে নিয়ম হচ্ছে আসল সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়, কাটাকাটি করো, দেখা অ্যান্সার পেয়ে যাবে। এটা 6 দিয়ে কাটলে 6 1 6, 6 12 72, এটা 6 দিয়ে কাটলে 7, 7 দিয়ে এটা কেটে দাও, 7 1 7, 7 6 42, 16, 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে 25, 25/4 আসছে, 25 ডিভাইডেড বাই 4, তার মানে 6 পূর্ণ 1 4, 6 পূর্ণ 1 4 মানে অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সহজ। আর এছাড়াও খুব সিম্পলি তোমরা বের করতে পারবে, যদি 1 বছরের সুদ থাকে তাহলে কি হয়, 1 বছরে হলে হচ্ছে তোমার প্রথম বছরে কি করে যে আমি লিখি, C1 উপরে হবে C2 মাইনাস C1, মানে বুঝতে পারছো? চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরের সুদ আসল নিচে হয়, আর উপরে পার্থক্য হয় ইন্টু 100, এটা একটা সূত্র রয়েছে, এটা করলেও অ্যান্সার চলে আসে, মান বসাবো দেখবে এটাই পাবে, 42 ডিভাইডেড বাই 672 ইন্টু 100। ওকে, আচ্ছা যদি বলে যে একটা বৃত্তের পরিধি 4 পাই থেকে বৃদ্ধি করে 8 পাই করা হয়, তাহলে ক্ষেত্রফল, দেখো এখানে পরিধি থেকে ক্ষেত্রফল বলা আছে, পরিধি থেকে ক্ষেত্রফল, তাই না? ব্যাস থেকে পরিধি বা ব্যাসার্ধ থেকে পরিধি নয়, পরিধি থেকে ক্ষেত্রফল। এখানে ব্যাস থেকেও ক্ষেত্রফল, ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল, কিংবা পরিধি থেকে ক্ষেত্রফল, তিনটি ক্ষেত্রে একই হয়। কি হয়? যদি যত গুণ করবে, যদি এক্স গুণ করো তাহলে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার গুণ, ঠিক আছে? এটা হবে। এখানে কি করা হয়েছে? 4 পাই থেকে 8 পাই দ্বিগুণ করা হয়েছে, হ্যাঁ কি না? তো এটা হবে 2 এর স্কোয়ার গুণ, তার মানে 4 গুণ, বুঝতে পারছো? তো ইয়ার 4 গুণ হবে, অপশন ডি হবে উত্তর। বোঝা গেল, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, যেটা ওই সূত্র ধরে করেছিলাম, একটু বড় হয়ে ওর বাবা সূত্র ধরে করতে যাও না, মুশকিল হয়ে যাবে, একটু বড় হবে। ঠিক আছে, নর্মালি করতে পারছো, খুব ভালো কথা, এটা সব থেকে ভালো কথা, তুমি নর্মালি করতে পারছো। এরপরে যদি এগুলো যখন তুমি জানবে না, তখন তোমার বেস তো ক্লিয়ার আছে না, এগুলো তখন মুখস্থ রাখাটা প্রবলেম হবে না। যদি যার বেস ক্লিয়ার নাই, সে এগুলো মুখস্থ রাখতে পারবে না। বেস ক্লিয়ার থাকলে কোনো ব্যাপার নেই, খুব ভালো, বেস নর্মালি করতে পারছো মানে খুব ভালো কথা। একটা পরীক্ষায় কিছু ছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 52, তাদের মধ্যে 20% মেধাবী ছাত্রের গড় হচ্ছে 80, আর 25% নিম্ন মেধাবী ছাত্রের গড় হচ্ছে 31, বাকি 55% ছাত্রছাত্রীর গড় নম্বর কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া আছে, টোটাল ছাত্রছাত্রী বলা নেই,
তো আমি 100 জন ধরবো 100 জন। তাহলে টোটাল কত হবে? 100 জন 52 করে গড়, তবে টোটাল হচ্ছে 5200। এটা টোটাল নাম্বার। এবার প্রথমে 20% মানে 20 জন, 80% করে পেয়েছে, 80 নম্বর করে গড়, তো এটা 20 জনের টোটাল। তারপর হচ্ছে 25% মানে 25 জন, এরা 31 করে পেয়েছে, 31, এটা হচ্ছে এদের টোটাল। এদের এই দুটোকে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে বাকি 55 জনের টোটাল পেয়ে যাবে, বাকি 55 জনের টোটাল পেয়ে যাবে। সরি, এটা যোগ করতে হবে, তাই না? 45 জনের টোটাল করবো, যোগ করলে 45 জনের টোটাল পেয়ে যাবো। কত হচ্ছে দেখো, 8 2 16 মানে 1600, আরটা 25 একে 25, 2 থাকে, 25 3 75 আর 2 কত হইব? 77। আচ্ছা, এটা হচ্ছে তোমার 25 3 75 আর 25 77, 7 হচ্ছে 750 আর 25 750, যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে? 16 আর 7 2375। হ্যাঁ কি না, ঠিক করলাম? হ্যাঁ স্যার, যোগ ঠিক আছে। তাহলে এটা 45 জনের যদি এটা টোটাল হয়, আর এটা টোটাল কত? 100 জনের টোটাল। আমি 100 জনের টোটাল থেকে মানে 5200 থেকে 45 জনের টোটাল বিয়োগ করে দাও 2375, তাহলে বাকি 55 জনের টোটালটা পেয়ে যাব। কত হচ্ছে? বিয়োগ করলে 5, এর 8 তার মানে 2, 4 তার মানে হচ্ছে 8, 3 তার মানে হচ্ছে 2825। এটা হচ্ছে 55 জনের টোটাল। তো একে যদি তুমি 55 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি গড় পেয়ে যাবে। এই পয়েন্ট আসছে নাকি? 5 দিয়ে কাটলে 11, এটা 5 দিয়ে কাটলে 5 5 25, 3 32, 5 6 30, 5 6 30, 25 5 5 25, 11 দিয়ে কাটা যায়? 11 5 55, থাকে 1 15, 11 51 দশমিক সামথিং আসছে, 51 দশমিক সামথিং অপশন একটাতেই রয়েছে, অপশন সিতে। ক্লিয়ার? হ্যাঁ চলো নেক্সট। একটি শহরের জনসংখ্যা হচ্ছে এইটা, যদি প্রতি বছর 10% জনসংখ্যা বৃদ্ধি পায় তবে 6 বছর আগে, ওরে বাপরে 6 বছর আগে দিয়েছে। আচ্ছা, প্রতি বছর জনসংখ্যা 10% বেড়ে যায়, মানে 100 থাকলে হয়ে যাবে 110, 6 বছর। তাহলে টোটাল লিখো 1 7 7 1 5 6 1 ইন্টু 6 বার হবে। খুব মুশকিল, অনেক বেশি দিয়ে দিয়েছে। ক্যালকুলেটর লেগেছিল স্যার, এটা ওই 11 6 কিউ বার করছিলাম, 11 প্রতিবার কিউ। আচ্ছা, কোনটা উপরে যাবে? 6 বছর আগে জনসংখ্যা কত? 6 বছর আগে কম ছিল, তাই না? তো উপরে কমটা যাবে, নিচে বেশিটা। উপরে কম নিচে বেশি, সবে যাবে। উপরে কম নিচে বেশি, উপরে কম নিচে বেশি। আশা করছি নিচেরটা থেকে কেটে যাবে, তাই তো? এই নিচে 6টি শূন্য আছে, 6টি শূন্য যদি কেটে দাও তো এদিকে 3টি 100 কাটবে, 6টি শূন্য। এই 6টি 11, আশা করছি এইটা পুরোটা কেটে যাবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 3টি 100 থাকবে, মানে একের পর 6টি শূন্য হবে। এইটা হবে উত্তর, একের পর 6টি শূন্য অপশন নেই। কারণ অপশনে তো পূর্ণ সংখ্যা পাচ্ছি, তার মানে কেটে যাবে সব, তো এটাই কাটার সম্ভাবনা। 11 দিয়ে তো আর 100 কাটে না, 11 দিয়ে তাহলে এগুলোই কাটবে, কারণ এগুলো সবই পূর্ণ সংখ্যা, দশমিক তো নেই। তার মানে নিচেরগুলো যে কেটেছে, নিচেরগুলোতে 100 যেগুলো পড়ে আছে 100 তো কাটা যায় না, তো এইগুলোই কাটবে, এটাই কাটবে তাহলে টোটাল। ঠিক আছে? একটি জিনিস 1920 টাকায় বিক্রি করে হওয়া শতকরা লাভের পরিমাণ 1280 টাকায় বিক্রি হওয়া একই জিনিস বিক্রি করে হওয়া শতকরা ক্ষতির পরিমাণের সমান। জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে? তো এটা সরাসরি যদি একই লাভ ও একই ক্ষতি বলে না, তো ক্রয় মূল্য কি পাই? যোগ করে 2 দিয়ে ভাগ। এই যে 1920 প্লাস 1280, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি ক্রয় মূল্য পাবে। কেন বলো তো? কারণ 1280 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, আর 1920 টাকায় বিক্রি করলে লাভ হয়। কত না, যতটা ক্ষতি ততটা লাভ, তার মানে এটা মাঝেরটা হবে, ক্রয় মূল্যটা হবে মাঝেরটা। যতটা এদিকে ক্ষতি ততটাই এদিকে লাভ, তো মাঝেরটা হচ্ছে ক্রয় মূল্য। তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো গড় মাঝেরটা পাই। কত হচ্ছে? এটা হবে 2000, 3200, তার মানে 2 দিয়ে ভাগ করলে 1600 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, 25% লাভ করতে হবে, তো 1600 25% কত হয়? 4 ভাগের 1 ভাগ হয়। 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ।
তাহলে 400 টাকা লাভ, 1600 টাকায় 400 টাকা লাভ করতে হবে, মানে বিক্রি করতে হবে কত, 2000 টাকায়। কত দামে বিক্রি করলে 25% লাভ হবে, 2000 টাকায়। তো অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, বলছে পি পাত্রে ধারণ ক্ষমতা কিউ পাত্রের 3 গুণ। যদি খালি পি পাত্র দ্বারা 60 বারে পূর্ণ হয়, তাহলে পি এবং কিউ পাত্র দ্বারা কতক্ষণে পূর্ণ হবে? দেখো, কিউ পাত্রের 3 গুণ হচ্ছে পি, মানে কিউ যদি 1 গুণ হয় তো পি হচ্ছে 3 গুণ। এখন পি পাত্র দিয়ে 60 বার লেগেছে পূর্ণ করতে, তাহলে টোটাল কত? দেখো, পি পাত্রে একবারে হচ্ছে 3, তাহলে 60 বারে কত, 60 বারে হচ্ছে 180, তাহলে পাত্রের টোটাল ধরে 180 লিটারই ধরে নিলাম, ঠিক আছে। এটা ধরলাম 1 লিটার, এটা হচ্ছে 3 লিটার। তাহলে 60 বার যদি পি পাত্র দিয়ে করো তাহলে 60 বার, তো 60 3 180 লিটার, এটা হচ্ছে টোটাল। এখন বলেছে যদি পি প্লাস কিউ দুটি পাত্র দ্বারা ভর্তি করি, তাহলে পি তো 3 লিটার আর কিউ হচ্ছে 1 লিটার, তাহলে পাত্রটি হয়ে যাবে 4 লিটারের পাত্র হয়ে যাবে, 4 লিটারের পাত্র। এই দুটো মিলে 4 লিটারের পাত্র। এর এই 4 লিটার পাত্র দিয়ে 180 যদি আমি পূর্ণ করতে চাই তো কতবার হবে? 180 ডিভাইডেড বাই 4, তার মানে 45 বার, 45 বারে হয়ে যাবে। যদি 4 লিটারের পাত্র হয় তাহলে 45 বারে 180 পূর্ণ হয়ে যাবে। তো অ্যান্সার হবে 45, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সহজ ছিল এটা, অনেক সহজ। চলো নেক্সট। ওকে, শেষ, খতম। বলো, কার কোনো অঙ্কে প্রবলেম রয়েছে? নেই? ওকে।